শেখ হাসিনার মতো এরকম একটা দানবকে সরাইছি আমরা সবাই মিলে, এটা নিঃসন্দেহে বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমরা দেখলাম যে আমাদের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু সাহস করে কেউ সামনে আগাচ্ছে না। ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে আমরা দাওয়া দিছি, দাওয়া দিয়ে এক পর্যায়ে টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগ পলায়া চলে গেছে ওইটা। এই ভোটের মধ্য দিয়ে কিন্তু একটা রেজিম চেঞ্জ করা যায়, সরকার চেঞ্জ করা যায়, কিন্তু গত 17 বছর ধরে কিন্তু আওয়ামী লীগ এই সুযোগটা মানুষকে আর দেয়নি। এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, হয় এসপার না হয় ওসপার, হয় জীবন না হয় স্বাধীনতা। এক দফা, অর্থাৎ শেখ হাসিনার পতন। তারেক রহমান নিজেই সংসদে ভাষণ দিয়ে বলেছেন যে আমরা জুলাই সনদের প্রত্যেকটা দফাই বাস্তবায়ন করব। হাসিনার বাইরে যেসব শক্তিগুলো ছিল তারা তো সবাই কিন্তু এই জুলাই শক্তি, শুধুমাত্র ছাত্রদল করার কারণে ওদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হয়েছে। ইতিহাসের কিছুদিন শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে না, সেগুলো লেখা থাকে মানুষের হৃদয়ে ও আত্মত্যাগে। তেমনই একটি অধ্যায় 24শে জুলাই। জুলাই নিয়ে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই। মেনলার সৌজন্যে স্মৃতিতে জুলাই অনুষ্ঠানে আজকের অতিথি ইব্রাহিম কাদরি, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। জি ইব্রাহিম কাদরি, আপনাকে শুনে স্বাগতম। আমরা শুরুতে আপনাকে জানতে চাচ্ছি যে আপনি কখন মনে করলেন যে 24শে জুলাইয়ের আন্দোলনে আপনাকে সম্পৃক্ত হওয়া দরকার? আচ্ছা, ধন্যবাদ। আসলে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সোনালী নিউজের পক্ষ থেকে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূলত যখন এটা বৈষম্য বিরোধী আন্দোলনের একটা ব্যানারে প্রোগ্রামটা হচ্ছিল, বিশেষ করে 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সাধারণ ছাত্রছাত্রীদের উপরে ছাত্রলীগের নৃশংস নির্মম হামলা, বিশেষ করে ওখানকার কিছু ফুটেজ, একটা মেয়ে বা কিছু মেয়ের উপরে ছাত্রলীগ যেভাবে হামলা করছে, আমাদের তন্নি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতেও একশো নির্বাচনে ইলেকশন করছিল, ওদের এই হামলাটায় আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন মানে যেরকম আহাজারি করছে, কষ্ট পেয়েছে, আমিও কষ্ট পেয়েছি। তখন আমার কাছে মনে হয়েছে না, আমরা ওদের পাশে দাঁড়ানো এখনই আমাদের উপযুক্ত সময়। সেই তাগিদ থেকেই আমরা পরবর্তীতে তাদের সাথে সম্পৃক্ত হয়েই 16 তারিখেই আমরা কিন্তু প্রোগ্রাম থ্রু করছি ছাত্রদলের পক্ষ থেকে, এবং তখন থেকে কন্টিনিউ কিন্তু আমরা তাদের সাথে মিশে এবং ছাত্রদলের সেন্ট্রাল কমিটির লোকজন এবং আমরা আমাদের যারা ছোট ভাই আছে তাদেরকে বলে দিয়েছি যে তোমরা সাধারণ ছাত্রছাত্রীদের যে ব্যানারটা আছে বৈষম্য বিরোধী ব্যানার, এই ব্যানারে তোমরা অ্যাড হয়ে যাও। এবং 16 তারিখে আমি আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে নয়াপল্টনে ওদের পক্ষে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এবং ছাত্রলীগের যে নির্যাতন বা যে হামলা, এই হামলার প্রতিবাদে আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমরা নয়াপল্টন প্রোগ্রামটা করছি, করার পরে আমরা জানি যে সাধারণ ছাত্র শিক্ষার্থী যারা আছে তারা বিভিন্ন রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। তো যেহেতু আমার ক্যাম্পাসও ঢাকা কলেজ, তো এখানে সায়েন্স ল্যাব এলাকায় মোটামুটি সাধারণ ছাত্ররা মোটামুটি এখানে অবস্থান নিয়েছিল এবং ছাত্রলীগের সাথে তাদের কিন্তু একটা দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। পরে আমরা তাৎক্ষণিক যখন শুনছি, আমরা আমাদের ছোট ভাইরা বা বিশেষ করে আমাদের সহযোদ্ধা যারা আছে তাদেরকে নিয়ে ওদের সাথে অ্যাড হয়েছি। এবং মজার বিষয় হচ্ছে, যখন ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের আক্রমণ করছিল, ওরা সাহস পাচ্ছে না, যে বিশেষ করে ঢাকা কলেজ তো আপনি জানেন যে কিরকম একটা ক্যান্টনমেন্ট মতো এলাকা, এখানে যেহেতু সবাই স্টুডেন্ট, এখানে মেয়ে স্টুডেন্ট না, এবং স্বাভাবিকভাবে এই এলাকাটা অনেক খুবই ডেঞ্জারাস একটা এলাকা বলা যায়, মানে ক্যান্টনমেন্টের মতো আর কি ছাত্রলীগের বা আওয়ামী লীগের। আমরা সেটাকে, যেহেতু সাধারণ ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে সামনে যাবে কিনা, আমরা যেহেতু অভিজ্ঞ ছিলাম, আমরা কিন্তু সামনে থেকে ওদেরকে নেতৃত্ব দিয়ে কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে আমরা দাওয়া দিছি, দাওয়া দিয়ে এক পর্যায়ে টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগ পলায়া চলে গেছে ওইটা। এবং ঢাকা কলেজের ছাত্রলীগ যারা আছে তারা একবার হলের ভিতরে, আমরা ক্যাম্পাসের পিছনে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, এবং সাথে সাথে কিছু হকার্স লীগ ঠিক বা আওয়ামী লীগ, আপনারা এই যে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ যে তাড়াইলেন, মানে বিশেষ এমন কি কোনো কৌশল ছিল যে আপনারা একটা ক্ষমতাসীন দল যারা শক্তিশালী ছিল, আপনি বললেন যে ক্যান্টনমেন্টের মধ্যে ছিল এবং শক্তিশালী একটা অবস্থান ছিল ঢাকা কলেজের মতো জায়গা, সেখানে আপনারা এমন কি কৌশল ব্যবহার করলেন যারা পালাইতে বাধ্য হয়েছে, মানে ক্যাম্পাস ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মূলত হচ্ছে কিরকম, ধরেন আমাদের শক্তির জায়গাটা ছিল এখানে 3টা ক্যাম্পাস আছে আমাদের, বিশেষ করে ঢাকা কলেজটা আছে, সিটি কলেজ আছে, তারপর আইডিয়াল কলেজ আছে। আমরা দেখলাম যে আমাদের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু সাহস করে কেউ সামনে আগাচ্ছে না। বিশেষ করে টিচার্স ট্রেনিং কলেজের উপর থেকে, চাঁদ থেকে আমাদের উপরে কিন্তু ওরা বিভিন্ন ইট পাটকেল নিক্ষেপ করতেছে। আমরা এটার ভয়ে কিছু মানে ওদিকে আগাতে পারতেছি না। পরে একটা পর্যায়ে আমরা কিছু ভিতরে বিশেষ করে আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমরা জানেন,
এটা তো সাধারণ শিক্ষার্থীরা বুঝবে না। হুম। আমরা নিজেরা মনে মনে চিন্তা করছি যে সকলকে নিয়ে একসাথে আমরা কিন্তু সামনের দিকে আগে যাব। জেলে হবে কি মোটামুটি এখান থেকে আমরা একটা কিছু অর্জন করতে পারবো। পরে ঠিকই কিন্তু আমরা সামনে দাঁড়াইয়া আমরা যখন মোটামুটি মানে ৫০-৬০ জন একসাথে দৌড়ানি শুরু করলাম, ওদিকে দৌড় দিলাম, পিছনে পিছনে ফুল ইয়েটা আমরা ভিতরে ঢুকে গেছি। পরে ওরা চিন্তা করছে যে না এরা থাকা যাবে না, এটা শেষ, ওরা ময়দান ছেড়ে পালাই গেছে। আমরা টিচার্স ট্রেনিং কলেজের গেট ভেঙে ফেলছি আমরা ওইদিন। মানে যেহেতু উপর থেকে বৃষ্টি হচ্ছে, পাথর বৃষ্টি হচ্ছে বা আমাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করতেছে, আমরা সেই মানে সেকেন্ড গেট যেটা, এটা আমরা মানে লোকজন অনেক ছিল তো, বিশেষ করে হাতে যা ছিল তাই দিয়ে লাথি মেরে ওই দেয়ালটা একটু ইয়ে ছিল, একটু নড়ে বড় ছিল, পুরো দেয়াল ভেঙে গেছে এবং ওদের সেকেন্ড গেটও ভেঙে গেছে। আচ্ছা, আমরা যদি একটু যেহেতু আপনি রাজনৈতিক ব্যক্তি, সেক্ষেত্রে আমরা যদি বলি যে যখন আপনাদের পাশে যখন সাধারণ শিক্ষার্থীরা চলে আসলো, তখন কিন্তু আপনারা ছাত্রলীগকে একটা পর্যায়ে হেনস্থা করতে পারলেন। এর আগে আপনাদের পুরো এর আগে যদি আপনাদের ভূমিকা বলি, তখন কেমন ছিল, বা আপনারা কি এরকম ভাবে ছাত্রলীগকে মোকাবেলা করতে পারছেন? মূলত আপনারা জানেন যে পাওয়ার পার্টিতে বিশেষ করে পাওয়ার পার্টির যে ছাত্র সংগঠন, এরা সবসময় কিন্তু অস্ত্রসজ্জে সজ্জিত ছিল। আপনারা দেখছেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সে 2019-এর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল কিন্তু বিভিন্ন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল আমরা। সেই অবস্থানে একটা সময় কিন্তু ছাত্রলীগ দেখছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের আমাদের সাথে চলে আসতেছে, তখন তারা একটা ইস্যুকে কেন্দ্র করে আমাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। বাট আমরা ওদেরকে প্রতিহত করার জন্য কিন্তু ক্যাম্পাসে গেছি এবং অসংখ্য মার খেয়েছি, এবং আমি নিজেও কিন্তু নিজে মানে একটা পর্যায়ে বিশেষ করে আমাদের শ্রাবণ ভাই এবং জুয়েল ভাই কমিটির সময় একটা ঘটনাকে কেন্দ্র করে ওরা আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছিল। পরে আমরা কিন্তু আমাদের এরিয়া ছিল যে আমরা মার খাই আর যা খাই, আমরা তো আর অস্ত্রসজ্জ নিয়ে যেতে পারবো না, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক ছাত্র সংগঠন। আমরা তো আর ওদের মতো বা এরকম আমরা তো আর অস্ত্র বহন করতে পারি না। স্বাভাবিকভাবে আমরা ইচ্ছা ছিল যে আমরা যাব, আমরা কয়েকজন মার খাবো, তারপরে কিন্তু আমরা ক্যাম্পাস ছাড়বো না। এবং তারা তো স্বাভাবিকভাবে সরকারের একটা মদত পায়, সরকার বিশেষ করে পুলিশ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার একটা শক্তি পায়, অস্ত্রসজ্জ পায়। এবং আমাদের উপরে যে নির্যাতন গুলো হয়েছিল, ওখানে তখন তাদের হাতে দাও ছিল, বিভিন্ন লাঠি ছিল বা আপনার রড টড এই জাতীয় দেশীয় অস্ত্র ছিল, ওরা আমাদেরকে মারছে, আমরা মার খেয়ে চলে আসছি। আচ্ছা, আমরা যদি যাই যে আপনি জুলাইয়ে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন এবং সায়েন্স ল্যাব এলাকায় ভালো নেতৃত্ব দিয়েছেন। জুলাইয়ের মধ্যে আপনি এমন একটা দিন আছে যেটা আপনার কাছে অনেক স্মরণীয়, যেটা আপনাকে এখনো মনে করায় যে এই দিনটা আমার জন্য স্মরণীয়? মূলত হচ্ছে আমি আপনাকে বলি, আমরা 16-17 এই 2 দিন আমি জুলাইয়ের 16 তারিখ এবং 17 তারিখে সায়েন্স ল্যাব এলাকায় ছিলাম। 18 তারিখে ছাত্রদলের একটা প্রোগ্রাম ছিল আমাদের কাকরাইল এলাকায়, আর আমরা ওখানে মিছিল এবং অবস্থান নিয়েছিলাম। পরে ওখান থেকে আমাদের কিছু কিছু বিশেষ করে সেন্ট্রালের কিছু লোকজন, আমাদের একটা ইয়া ছিল যে আমরা একটা রাজধানী কি কি জায়গায় অবস্থায় বা কোথায় দুর্বলতা আছে আমরা এটা দেখবো এবং ওখানে সুযোগ থাকলে আমরা কিছু করব। তারই ধারাবাহিকতায় আমরা এখান থেকে বের হইয়া প্রথমে বাড্ডা লিং রোড হইয়া আমরা মহাখালী অবস্থান নিয়েছি। দেখলাম যে এখানে কিছু ভালো একটা আন্দোলন হয়েছে, পরে আমরা ওখানে সম্পৃক্ত হয়েছি 18 তারিখে। তো 18 তারিখে আলহামদুলিল্লাহ এখানে পুলিশ এবং আওয়ামী লীগ পলাই গেছে। আমরা মানে বিশেষ করে আপনার রেলগেট এলাকাটা, মহাখালী রেলগেট এলাকাটা কিন্তু আমরা কিন্তু ওখানে নেতৃত্ব দিছি। 19 তারিখে যেহেতু আপনি জানেন, 18 তারিখেও কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল, বিশেষ করে মোবাইল ইন্টারনেট বন্ধ, কিন্তু ওয়াইফাই কানেক্টেড ছিল ওই দিনও। 19 তারিখে আবার ওয়াইফাই কিছু নাই, সব বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের কাছে কোনো তো মানে তথ্য ভাবে পৌঁছাইতে পারছে না, বিশেষ করে আমরা জানেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, এগুলো তো আর কাজ করতেছে না। ফলে আমরা বিশেষ করে আমি জানতে পারছি ছাত্রদলের সেন্ট্রালেরও একটা ইয়া ছিল যে যেহেতু ওরা কারফিউ দিছে, আমরা ইয়াটা ভাঙতে হবে না। ওদিন কারফিউ দেয় না, এখানে ইন্টারনেট বন্ধ ছিল, শুক্রবার ছিল 19 তারিখ আমার কাছে মনে হয়েছে। তো আমার কাছে একজন একটা মেসেজ করছে যে বিএনপি প্রেস ক্লাব এলাকায় এবং পল্টন এলাকায় বিএনপি বা ছাত্রদল নামবে। পরে এই নির্দেশনার প্রেক্ষিতে আমরা কিন্তু ওখানে চলে গেছি, 19 তারিখের কথা বলতেছি। তো নামাজের ঠিক আগেই রিজভি ভাই, আমাদের বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, উনি সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি ওই প্রোগ্রাম থেকে অ্যারেস্ট করছে পুলিশ। তারে
এবং ওখানে যে পরিমাণ গুলি করছে, হুম। মানে আমরা দেখছি যে বিশেষ করে দেয়াল এবং বিভিন্ন দেয়ালগুলো গুলি মানে লিথাল ওয়েপন দিয়ে লেগে গুলি আছে। করা হয়েছে, একবার হুম। বুলেট ছিল। পরে যাই হোক, আমরা নামাজটা পড়ছিলাম উপলকন এলাকায়, পরে কিন্তু কালবাট রোডে বিশেষ করে বিজয়নগর এলাকায় নামাজের ঠিক পরে পরে মানুষের ঢল নামে গেছে। এবং আপনি জানেন যে ওই দিন সারা দেশে হেলিকপ্টার থেকে কিন্তু গুলি করছে, আমাদের ওখানেও গুলি করা হয়েছে। আমার মানে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে আমার সামনে 3টা লাশ আমি দেখেছি। একবারে ধরেন কতটুকু, আমার থেকে হয়তো 50 গজ দূরে একটা লোক এভাবে গুলি খেয়ে এই পাশ দিয়ে বের হয়ে এই দিক থেকে মানে মগজ বের হয়ে গেছে। এবং আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা মানে ইট মারতেছি বা তাদের সাথে পুলিশ, দেখলাম যে পুলিশ অনেক দূরে, একবারে চোখের সামনে, যেটা মানে আমার 1 হাত দূরত্বে একটা লোক আপনার ইট মেরে আমাকে ক্রস করতেছে, আমি আবার ইট নিয়ে সামনের দিকে মারার জন্য যাচ্ছি, বাট আমার বরাবর আসার পরে দেখলাম যে মৃদু একটা আওয়াজ হয়েছে, এটা যে মানে গুলির আওয়াজ আর কি। এখান থেকে আমার পাশ থেকে পড়ে গেছে, একবারে নিচে শুয়ে গেছে সাথে সাথে। আমি চিন্তা করলাম যে কি হলো এটা, এই লোকটা বসে গেছে কেন, মানে আমার কাছে মনে হয় বসে গেছে। আমি সাথে সাথে ওনার বলে যে ভাই কি হয়েছে, হয়ে ওনার এই মানে এইভাবে পড়ে গেছে উত্তর হয়ে, মানে পিছন থেকে গুলি লাগছে, মানে ওতে এদিকে ফেরা, দিক ফেরা, পিছন থেকে গুলি লাগছে একবার কোমর বরাবর। পরে হে মানে এখনো কিন্তু ব্লিডিং হচ্ছে না, মানে এখনো ওর হিতে হিত জ্ঞানটা এখনো, মানে সে যে গুলি খেয়েছে আমিও তো যেমন ইয়ে করলে সাথে সাথে বোঝা যায় না। পরে ব্লিডিং ও হচ্ছে না, পরে আমি দেখলাম যে ওর শার্টে ছিদ্র। পরে আমি শার্টটা উঠে দেখলাম যে মানে একটু গর্ত, কি অস্ত্র তো আমি যে জানি না এটা ঠিক। ও এখানে সাথে সাথে মানে তখন এবার আস্তে আস্তে ব্লিডিং শুরু হয়েছে, গর্ত দেখা যায় এখন, মানে গর্ত থেকে আস্তে আস্তে ব্লাড বাইরে হচ্ছে। ফলে আমি কি হলো এটা, কাউরে দেখতেছি না, হঠাৎ করে এখানে গুলি খেয়ে লোকটা মরে গেছে। এখন হয়তো গুলিটা তো আমাদের দিকে তাক করে হতো, আমার গায়ে লাগে না, লাগতে পারতো, ওর গায়ে লেগে গেছে, লাগতে পারতো। এই যে জীবন ঝুঁকি নিয়ে, জীবন ঝুঁকি, আচ্ছা এই যে আপনারা জীবন ঝুঁকি নিয়ে আন্দোলন করলেন, এটা কি রাজনৈতিক আদর্শ থেকে না ব্যক্তিগত উদ্যোগ থেকে করেছেন? রাজনৈতিক এবং ব্যক্তিগত না, মূলত হচ্ছে কি, আমি আপনার একটা কথা বলি, মূলত আমরা হয়তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, একটা আদর্শকে আমরা বিশ্বাস করি, ধারণ করি এবং সেই অনুযায়ী আমরা রাজনীতিতে আসছি বা করি, কিন্তু বিগত 17 বছর ধরে মানুষ হয়তো কোনো না কোনো কারণে আপনার উপরে বিরক্ত বা আমার উপরে বিরক্ত। এখন হয়তো আমার আমার ক্ষমতা আছে, তা আমাকে আপনাকে যদি মানে ক্ষমতা থেকে সরাতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে ভোট, এক কথা হচ্ছে এটা। এই ভোটের মধ্য দিয়ে কিন্তু একটা রেজিম চেঞ্জ করা যায়, সরকার চেঞ্জ করা যায়, কিন্তু গত 17 বছর ধরে কিন্তু আওয়ামী লীগ এই সুযোগটা মানুষকে আর দেয়নি। অর্থাৎ আপনি ভোট দিলেও আমি সরকারে থাকবো, না ভোট দিলেও আমি সরকারে থাকবো। আপনি ভোট দিলেও আমি প্রধানমন্ত্রী, না ভোট দিলে আমি প্রধানমন্ত্রী, আপনি চাইলেও প্রধানমন্ত্রী, না চাইলেও প্রধানমন্ত্রী আমি, ঠিক আছে? এই যে একটা মানে আমরা তো তাদেরকে সরাতে পারতেছি না। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, আমি তো সাধারণ মানুষের বাইরে না, আমি আর তো রাজনীতি করি, বা সাধারণ মানুষের বাইরে না আমি। আমার কোনো এই রাষ্ট্রে আমার কোনো বিচারের মানে আমি বিচার পাচ্ছি না, আমার কোনো স্বাধীনভাবে চলাফেরার সুযোগ নাই, আমি হয়তো ব্যবসা বাণিজ্য করবো বা নিজের জীবন ধারণ করবো, আমি স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। এই ক্ষোভগুলোই কিন্তু আস্তে আস্তে ধরেন আমাদের মধ্যে কিন্তু ইয়ে করছে, বর করছে। তখন আমরা চিন্তা করছি যে না, এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, হয় এসপার না হয় ওসপার, হয় জীবন না হয় স্বাধীনতা বা ভালোভাবে বাঁচবো। সেই তাগিদ থেকে কিন্তু আমরা ভেতর থেকে আমরা নেমে গেছি। এবং আমরা না, আপনি দেখছেন যে সাধারণ বাচ্চা ছেলেরা, ছোট ছোট, ওরা পর্যন্ত রাস্তায় নেমে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। ওরা বলছে যে আমাদের ভাইদেরকে মেরে গেল, ওদের অপরাধ কি? তা আমরা তো সেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তা আমাদের তো এখানে আরো ভূমিকা বেশি থাকার কথা, আমরা সেটাই পালন করছি। শুরুতে কোটা নিয়ে আন্দোলন শুরু হলেও যখন এটা সরকার প্রতিহত করার চেষ্টা করছিল, যখন সাধারণ শিক্ষার্থীদের মারধর করার চেষ্টা করছিল, তখন কিন্তু এটা আস্তে আস্তে দফা 8 দফা থেকে 9 দফা, 9 দফা থেকে 1 দফায় কিন্তু চলে আসছে। এই দফা সম্পৃক্ততার ক্ষেত্রে, 1 দফায় আসার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা জানেন যে বিশেষ করে বিশেষ করে 14 যে নির্বাচনটা, একতরফা নির্বাচনটা হলো 154 আসনে ধরেন বিনা প্রতিদ্বন্দ্বী যে নির্বাচন হয়েছিল, এবং সেখানে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলেছেন যে আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমরা এই নির্বাচনটা করতেছি। পরবর্তীতে আমরা
তত্ত্বাবধায়ক সরকার হোক বা ওনাদের বা বিরোধী পক্ষের চাওয়া অনুযায়ী আমরা কিন্তু আরেকটা নির্বাচন করব। মূলত হচ্ছে উনি যখন ১ বছর পার হওয়ার পরে উনি যখন মনে করছে যে কিসের নির্বাচন, ওরা ট্রেন মিস করছে বা সে নিজেকে টোটাল সে বিপরীত হয়ে গেছে, সে আর এটার কেয়ার করতেছে না। আমরা তখন থেকে চিন্তা করছি যে এই আওয়ামী লীগকে কোনোভাবেই এখন গণতান্ত্রিক উপায়ে তার পতন ঘটানো সম্ভব না। এবং 18-র একটা নির্বাচন, আমির ডামি নির্বাচন, আপনারা জানেন যে বিএনপির উপর একটা চাপ ছিল, বিশেষ করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে না কেন। তখন বিএনপি এটা দেখানোর জন্যই কিন্তু 18 নির্বাচনে বিএনপি গেছে। যাওয়ার পরে সারা বিশ্ব দেখছে যে ওরা কি ধরনের নির্বাচন করছে। বিএনপির যারা প্রার্থী ছিল তাদের উপরে পার্সোনালি কিন্তু আঘাত করা হয়েছে, তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করছে, তাদের পরিবারকে নির্যাতন করছে, সাধারণ কর্মী তো বাদে। এখন পরবর্তীতে আমরা চলে গেছি যে না, আমাদের টার্গেট তখন থেকে যে না এক দফা, অর্থাৎ শেখ হাসিনার পতন। আর বৈষম্য বিরোধী আন্দোলন, ওরা তো প্রথমে যদিও কোটা নিয়ে আন্দোলন শুরু করছিল, এবং এই কোটা আন্দোলনটা আপনি তো জানেন যে আন্দোলন করতে গিয়ে আন্দোলনকে দমানোর জন্য যদি অস্ত্র ব্যবহার করা হয় বা লাশ ফেলানো হয়, তখন সেই আন্দোলন দমে না, উল্টো এটা কিন্তু স্পুলিং এর মতো বেশি উঠে, আরো এটা আরো প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা আরো ছড়িয়ে পড়ে, ব্যাপকভাবে বিস্তৃত হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই ওরা হয়তো মনে করছে যে দু একটা লাশ ফেলে বিগত দিনে যেমন একটা আতঙ্ক সৃষ্টি করে হয়তো বা সাধারণ মানুষকে ঘরে ঢুকিয়ে ফেলবে, কিন্তু ব্যাপারটা এরকম হয়নি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যত লাশ দিছে, আমি ব্যক্তিগত, আপনারা বলছেন যে আপনাদের দলবই কাজ করে না, আসলে কোনো দলবই কাজ করে নাই। ওই লোকটা যখন পড়ে গেছে আমার পাশ থেকে, আমার কাছে তখন মনে হইলো না আমি দৌড় দেওয়ার কথা, কিন্তু আমি দৌড় দিই নাই। আমার কাছে মনে হইলো যে না, আমি কেন দৌড় দেবো, এই মারা গেছে, আমি একটা মারা গেলে আর কি হবে, আমার মৃত্যুর মধ্য দিয়ে বা আমার রক্তের মধ্য দিয়ে যদি হাসিনার পতন হয়, তাহলে সেটাই শ্রেয় আমার কাছে। তো ডর বই কাজ করে না। আচ্ছা, এবার আস্তে আস্তে আমরা যদি বলি যে এই যে প্রায় 1400-র উপরে ছেলে মেয়ে মারা গেছে, আমরা কি তাদেরকে ভুলে যাচ্ছি দিন দিন রাজনৈতিক টেবিলে? কিন্তু আমরা কি তাদের ভুলে যাচ্ছি রাজনৈতিক টেবিলে? আসলে দেখেন, আমার কাছে মনে হয় না এই বিষয়টা। বিশেষ করে আপনি জানেন যে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, তার পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বা সরকার এসেছেন, ওনারাও মোটামুটি ওনাদের মতো করে যথেষ্ট চেষ্টা করেছেন। এবং পরবর্তীতে বিএনপি যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে এবং জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে আমাদের জুলাই সনদের প্রত্যেকটা দফায় আমরা বাস্তবায়ন করব। তো স্বাভাবিকভাবে হচ্ছে আমি মনে করি যে যেহেতু সরকার মাত্র 4 মাস, বিএনপি সরকার গভর্নমেন্ট ফর্ম করছে, তো তারেক রহমানের সরকার এবং বিএনপি, আমি মনে করি না যে এটাকে বলতে দিবে। কারণটা হচ্ছে এটা নিঃসন্দেহেই এই আন্দোলনের মধ্য দিয়েই জনগণের রায় বাস্তবায়িত হয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় আসছে, সুতরাং এটাকে বলবার কোনো সুযোগ নেই আমি মনে করি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটু বিএনপি ঢিলা দিচ্ছে, যেটা বলা হচ্ছে যে ঢিলা দিচ্ছে, কিন্তু নির্বাচনের আগে জনসম্মুখে এটা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করব। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি 4 বছর পর যখন ক্ষমতায় যাওয়ার আগে এটাকে আবার দিবে, ওয়াদা দিবে জনগণকে যে আমরা আবার ক্ষমতা গেলে আমরা বাস্তবায়ন করবো? এমন হতে পারবে না, বিষয়টা এমন না। আমি তো আগে আপনারা বলছিলাম মাত্র 4 মাস এই গভর্নমেন্টটা ফর্ম করছে বিএনপি সরকার, এবং তারেক রহমান নিজেই সংসদে ভাষণ দিয়ে বলেছেন যে আমরা জুলাই সনদের প্রত্যেকটা দফায় বাস্তবায়ন করব। এখন মাত্র 4 মাস গেছে। আমি সেটা বলছি, তাড়াতাড়ি যে ব্যাপারটা যে হয়তো একটা কাল হয়ে যাবে, আমি হয়তো এই কথাটা বলতে পারবো না, বাট আমার কাছে মনে হয় যে আপনি আগামী 1 বছরের মধ্যে এটা আপনি দেখতে পাবেন যে বাস্তবায়নটা, আমি মনে করি যে 100% না হলে 80% বাস্তবায়ন এই আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ হবে। আচ্ছা, যেসব ছেলে মেয়েরা এই পরিবর্তনের আশায় বুক পেতে দিয়েছিল, তাদের আশা বা আপনারা যে কারণে আন্দোলনে নেমেছিলেন, আপনাদের আশা কতটুকু পূরণ হয়েছে? আচ্ছা, মূলত হচ্ছে দেখেন, মানুষের চাওয়ার তো শেষ নাই, আকাশ চুম্বি চাওয়া থাকে, ইভেন আমারও চাওয়া থাকবে। সাধারণ মানুষের একটা পরিবর্তন আশা করছিল, এই পরিবর্তনটা কিন্তু যারা ইন্টারিম গভর্নমেন্ট বিশেষ করে তারা যে ভূমিকাটা পালন, তারা যদি ধরেন জাতিকে বিশেষ করে হাসিনার বাইরে যেসব শক্তিগুলো ছিল, তারা তো সবাই কিন্তু এই জুলাই শক্তি, এই জুলাই শক্তির ঐক্যটা নষ্ট করা
তখন করা হয়েছে। মানে আমরা পরস্পরের দিকে কিন্তু কাদা ছুটাছুটির কারণে কিন্তু আজকে হয়তো এই মনে হচ্ছে যে আমরা মনে হয় এখান থেকে বেরিয়ে যাচ্ছি বা কিছুটা কম গুরুত্ব দিচ্ছি। কিন্তু এখন ধরেন ওখানে যদি ডিভাইডেশনটা তৈরি না হতো তাহলে আজকের আমাদের ডিভাইডেশনটা হতো না। আমরা সবাই কিন্তু জুলাই পক্ষের লোক, হুম। একটা পরিবর্তনের লোক। আমরা মনে করছি সাধারণ মানুষ যেরকম মনে করছে না সামনে ভালো কিছু হবে, আমরা এটা আশা করছি। এবং তারেক রহমান কিন্তু আপনি দেখছেন যে উনি গভর্নমেন্ট ক্ষমতা, বিশেষ করে উনি যেদিন শপথ নিছেন তারপর থেকে তার অনেকগুলো সিদ্ধান্ত এবং অনেক কার্যক্রম আপনারা দেখছেন যে বিশেষ করে আগে যেরকম প্রধানমন্ত্রীর প্রটোকল নিয়ে বিভিন্ন ধরনের, মানে বিশেষ করে উনি রাস্তায় বের হলে সাধারণ মানুষের যেভাবে ক্ষতি হতো বা হয়রানির শিকার হতো, এখন কিন্তু আর এগুলো হচ্ছে না। এবং উনি নিজে কিন্তু ডাইভ করে চলে যাচ্ছেন বা সেখানে যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ 3 দিন কিন্তু প্রোগ্রাম করছি। তার মধ্যে 2 দিন উনি কিন্তু বিশেষ করে একদিন ঢাকা মেডিকেল কলেজে আসছিলেন এবং আরেকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। এই 2 দিন কিন্তু জট ছিল না ওরকম যে মানুষ অনেক লোক আসবে এখানে বা গ্যাদারিং করবে। এই যে একটা এটা কিন্তু একদম পরিবর্তন। এবং উনি দেখছেন যে 17 বছর ধরে কিভাবে মানুষকে জিম্মি করে ইয়া করা হয়েছে, উনি কিন্তু আর এদিকে চাচ্ছেন না। উনি বলছেন না, আগের নতুন বাংলাদেশ, আমি হয় বাংলাদেশকে সিঙ্গাপুর করতে চাই না, সেই স্বপ্ন আমি দেখি না, কিন্তু আমি বেটার বাংলাদেশ করতে চাই। এবং আশা করি ইনশাল্লাহ ওনার যে সদিচ্ছা আছে সেই সদিচ্ছা আগামী দিনে উনি বাস্তবায়ন করবেন। আচ্ছা, যাদের ম্যান্ডেটে ক্ষমতায় আসলে বিএনপি, তাদেরকে বিএনপি কতটুকু মূল্যায়ন করছে, মানে আহত জুলাই যোদ্ধা? জি জি জি, মূলত হচ্ছে আপনি জানেন যে এই ফাঁকেই বিশেষ করে যারা আহত হয়েছে অনেকেরই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে অনেকের চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে। বিশেষ করে অনেকের আপনার সিঙ্গাপুর থেকে শুরু করে থাইল্যান্ড, এসব জায়গাগুলো কিন্তু নেওয়া হচ্ছে। তো মূলত হচ্ছে গভর্নমেন্টের জায়গা থেকে উনি চেষ্টা করতেছেন যে আসলে এটা তো অস্বীকার করার কিছু নাই, এই জুলাইয়ের পরবর্তীতে কিন্তু জনগণের ম্যান্ডেট যেহেতু বিএনপির পক্ষে ছিল, বিএনপি সরকারের উপরে দায় আসে যে এটা সবকিছু বাস্তবায়ন করা বা জুলাই আহত বা যারা নিহত শহীদ পরিবার আছে তাদের পরিপূর্ণভাবে ওদের পুনর্বাসনের ব্যবস্থা করা, জুলাই যোদ্ধা যারা মানে বিশেষ করে আহত আছে যারা, তাদের পর্যাপ্ত এবং চিকিৎসার ব্যবস্থা করা, এবং যারা ভুক্তভোগী যারা আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু সরকারের। তো আমি বিশ্বাস করি যে আগে তো বললাম যে আমাদের এখনো কম সময়ের জন্য মাত্র 4 মাস আছে। ইনশাল্লাহ আগামী দিনে সময় গেলে আপনারা দেখতে পারবেন যেগুলো পুরোপুরি কিন্তু বিএনপি এটা বাস্তবায়ন করবে। অর্থাৎ যাদের মধ্য দিয়ে সরকার ক্ষমতায়, তাদের দিকটা তো অবশ্যই সরকার বিবেচনা করবে। আচ্ছা, আপনি একজন কেন্দ্রীয় নেতা ছাত্র দলের, তো ছাত্র দল করার ক্ষেত্রে আপনার পরিবার বা ক্যারিয়ারের জন্য কোনো স্যাক্রিফাইস করতে হয়েছে কিনা? আসলে বলতে গেলে পুরোটাই স্যাক্রিফাইস। কারণ আপনারা জানেন যে আমাদের বিশেষ করে হাসিনা সরকারের সময় কিন্তু আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের কমিটিগুলো করতে পারি না। ফলে কমিটির জট লেগে গেছে অনেকদিন। আমরা হয়তো যেখানে ধরুন হয়তো 2 বছর পরে কমিটি করার কথা ছিল, সেই কমিটি আমরা করতে করতে অনেক সময় কিছু সময় 5-6 বছরও লেগে গেছে। তো স্বাভাবিকভাবে একটা বয়স তো একটা বিষয় সেখানে, এবং ছাত্রত্বের একটা বিষয়, যেহেতু কমিটির সবসময় ওই যে চলমান প্রক্রিয়া হচ্ছে না, একটু লেটে হচ্ছে, সেখানে তো ক্যারিয়ার বিসর্জন তো অবশ্যই, মানে অন্য ক্যারিয়ার যেটা আছে সেখানে রাজনীতির দিকে তাকাইতে গিয়ে তো ওদিকে বিশেষ করে পরিবারকে তো আমরা বঞ্চিত করছি, আমরা নিজেরাও বঞ্চিত হয়েছি। আমাদের সামনে হয়তো অন্য সুযোগও ছিল, কিন্তু অন্য সুযোগ বলতে আমাদেরকে দিত না। বিশেষ করে যদি কারো গায়ে ট্যাগ থাকতো, হাসিনা শেখ হাসিনা তো তাদেরকে কোনো চাকরি বাকরি বা ব্যবসার সুযোগ দিত না। তো এটা তো বিশাল স্যাক্রিফাইস আমাদের পরিবারের জন্য, বিশেষ করে আমাদের বাবা মা বা আমাদের ভাই বোন, ছোট ভাই বোন যারা আছে, বা ব্যক্তিগত লাইফ যেটা আছে, আমরা তো সবকিছুই এই রাজনীতির জন্য হিসাবে বিসর্জন দেয়। আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই আপনি কেন ছাত্র দল করেন? আচ্ছা, আমি কেন ছাত্র দল করি? আমরা যখন স্কুলের ছাত্র, মানে ক্লাস 9-10 এর কথাই বলি, 2003-4 সালের কথা বলি আর কি। তো আমাদের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন জনাব শফিল বাড়ি বাবু, উনি কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং সম্পর্কে আমাদের চাচা হয় এবং আমার এলাকায় এই বাড়ি। তো ওনার অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে একটা বড় গুণ ছিল হচ্ছে সাধারণ তরুণ যারা আছে, উনি প্রত্যেকটা শিক্ষিত তরুণকে চেষ্টা করতো যে ওর একটা চাকরির ব্যবস্থা করা। এবং উনি একটা কথা
আমাকে ওনার যারা সহযোদ্ধা ছিল একজন একটা কথা বলছিল, বললো যে উনি বলছে যে মানে আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক, এরপরে যদি আমার এই এলাকার একটা শিক্ষিত ছেলে বেকার থাকে, এই দায়ভার আমার না, এই দায়ভার তোমাদের। অর্থাৎ মানে যারা বিশেষ করে শিক্ষিত শিক্ষিত লোকগুলো তার এই কারণে বক্ত হয়ে গেছে, আমরাও বক্ত হয়ে গেছি। এই বক্ত হতে যায় কিন্তু আস্তে আস্তে ছাত্রদল করা, এবং পরবর্তীতে জিয়াউর রহমান সম্পর্কে তো তখন আমাদেরকে বেশি কিছু শেখানো হয় নাই। এবং জিয়াউর রহমানের ওনার রাজনৈতিক চিন্তা, ওনার দেশপ্রেম, সবচেয়ে বড় হচ্ছে দেশপ্রেম এবং সাহসিকতা। ওনার অনেকগুলো সব ভূমিকা ছিল, বিশেষ করে ৭১ তার যে বিশাল ভূমিকা, একজন স্বাধীনতার ঘোষক হিসেবে নিজে অস্ত্র নিয়ে যুদ্ধ করা এবং তার মানবতা মানে অনাড়ম্বর জীবনযাপন, এটা আমাদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। এবং শফিউল বারী বাবু কিন্তু ওনার প্রকৃত আদর্শের সৈনিক ছিল, ফলে ওনাদেরকে ভালো লাগতে লাগতে আমরা কিন্তু ছাত্রদলকে ভালোবেসে গেছি। আচ্ছা, ছাত্রদলে এসে কি পাইলেন? ছাত্রদলে যে বললেন যে চাকরির জন্য ছাত্রদল করেন নাকি আপনার ভালো একটা ক্যারিয়ারের জন্য ছাত্রদল? হ্যাঁ, এখন মূলত হয়তো শুরুটা হয়তো ওইটাকে চিন্তা করে যে না, আমি ওখানে থাকলে হয়তো ভালো একটা চাকরি পাবো, যদিও শুরু এভাবে। কিন্তু আমাদের মধ্যে একটা কাজ করছে যে না, এখানে যত ভালো লোকগুলো আছে, বিশেষ করে আমরা যাদের সাথে রাজনীতি করছি, প্রত্যেকটা লোকই খুবই ভালো, মানুষের জন্য কিছু করার স্পৃহা তাদের আছে না। এবং এটা একটা বিশাল প্ল্যাটফর্ম যে আমি যদি রাজনীতি এই দেশে যুক্ত হই, তাহলে আমি পার্সোনালি হয়তো মানুষের অত বেশি উপকার করতে পারবো না, বাট একটা প্ল্যাটফর্মের সাথে, এই প্ল্যাটফর্মের সাথে যদি আমি যুক্ত হই, তখন আসলে সমাজের জন্য এবং দেশের জন্য আমরা ভালো কিছু করতে পারবো। সেটা আস্তে আস্তে আমাদের ভিতরে গ্রো করছে এবং আমরা আচ্ছা, আমরা সেটা যদি বলি, যেমন ছাত্রদল করতে গিয়ে অনেকের রেজাল্ট খারাপ হচ্ছে, তো ব্যক্তিগত লাভ হলো কোথায়? এটা তো স্বাভাবিক কথা, রেজাল্ট না। আমি আপনাকে মানে পার্সোনালি বলি যে আমাদের অসংখ্য ছেলে পেলের কিন্তু ছাত্রত্ব বাতিল হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার একটা বন্ধু আছে, একটা না দুইটা বন্ধু আছে, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স স্টুডেন্ট, একজন হচ্ছে ইমন আর একটা হচ্ছে সুজিব মজুমদার। ইমন রাজনীতিতে পরবর্তীতে করে দিয়েছে ও হতাশার কারণে, আর সুজিব মজুমদার এখন কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতির দায়িত্ব পালন করছে এবং জগন্নাথ হল ছাত্র দলের কনভেনার ছিল। আর সময় আরফিন সিদ্দিকী তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। শুধুমাত্র ছাত্রদল করার কারণে ওদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তো ধরুন আমাদের রেজাল্টও তো খারাপ হয়েছে, বাট আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারছি। আমি ক্যাম্পাসে অনেক সময় আড্ডা দিতে পারতাম না। আমি একবার, যেমন আপনারা জানেন যে ঢাকা কলেজ কি ধরনের প্রতিষ্ঠান, এখানে ছাত্রলীগ অনেক ছিল, মারমুখী ছিল। তা আমরা একবার মেইন রোড দিয়ে দেখতাম যে আশেপাশে কোনো ছাত্রলীগের না, মেইন রোড দিয়ে যাইতাম ডিপার্টমেন্টে, ক্লাস করে আবার ঠিকই বেরিয়ে চলে আসতাম। আমাদের অন্য কোথাও অ্যাক্সেস ছিল না, কিন্তু বসার বা আড্ডা দেওয়ার, কথা বলার কোনো অ্যাক্সেস ছিল না। ডিপার্টমেন্টে যেতাম, ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আবার কিন্তু ঠিক আবার বাসায় চলে আসতাম। এখন এটার মধ্য দিয়ে তো স্বাভাবিকভাবে, যেমন এরপরকে আমি ২-৩ বার মামলা খেয়েছি এবং জেলও কেটেছি এর আগে, স্বাভাবিকভাবে আমাদের রেজাল্ট তো, আমার সেকেন্ড মানে আমাদের তখন ফার্স্ট ক্লাসের ছিল, সেকেন্ড ইয়ার পর্যন্ত ফার্স্ট ক্লাস ছিল এবং ভালো লিড ছিল, কিন্তু থার্ড ইয়ারে মামলা খেয়ে জেল খেটে ওই ফার্স্ট ক্লাস তার থাকলো না। এবং সর্বশেষ আমি অল্প কিছু মার্কের জন্য ফার্স্ট ক্লাস মিস করছি অনার্সে। মানে এটা তো বিষয়টা। অনার্স শেষ হওয়ার কথা ছিল, মানে কত সালে শেষ হয়েছে, কত সালে? আমরা মূলত ৮-৯ সেশনের ঢাকাগুলো যে ভর্তি হয়েছি অনার্স সেশন, তো স্বাভাবিকভাবে ৯ সাল প্রথম থেকে, অর্থাৎ ক্যাম্পাসে আমরা ভর্তি হয়েছি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে। আমরা তখন বাইবা দিয়ে, আমার মনে আছে ২০০৯ সালে তখন বিডিআর বিদ্রোহ হয়েছিল, আপনাদের মনে আছে যে ২৫শে ফেব্রুয়ারি আমরা এটার মধ্যে বাইবা দিচ্ছি এবং পরে গন্ডগোল লেগে গেছে, আমাদের বাইবা পরে নেওয়া হয়েছে। তো হচ্ছে এটা শেষ হওয়ার কথা হচ্ছে, যেহেতু ৪ বছর মেয়াদি, তাইলে ২০০৯, ১০, ১১, ১২ সালে শেষ হওয়ার কথা। ১২ সালে শেষ হওয়ার কথা, কিন্তু সেটা শেষ হয়েছে ২০১৬ সালে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম। তো আরো একটু সুযোগ ছিল, যেমন আমরা প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম টিকিনে, পরে ঢাকা কলেজে ভর্তি হয়েছিল। চিন্তা করছে যে নেক্সট টাইম, তখন তো সেকেন্ড টাইম দেওয়া যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, সেকেন্ড টাইম দিয়েছি, যদিও আর তখন তো আর হয়নি, ঢাকা কলেজে সর্বশেষ ভর্তি হয়েছে। তো ১২ সালে আমাদের অনার্স শেষ হওয়ার কথা, সে অনার্স শেষ হয়েছে আমাদের ১৬ সালে। আচ্ছা, ১৬ সালে আপনি অনার্স শেষ হলো, মাস্টার শেষ হয়েছে ২০১৭ সালে। ১৭ সালে। তো তারপরে আপনার তখন ছাত্রদলের দায়িত্ব কি ছিল? আমি তখন ঢাকা কলেজে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, যুগ্ম সাধারণ সম্পাদক। কিন্তু আপনার ছাত্র তো শেষ হয়েছে প্রায় ১০ বছর,
তারপরে আমি আবার এলএলবি তে ভর্তি হয়েছি। যদি দেখা গেল যে না, আমি এলএলবি তে ভর্তি হয়েছিলাম 2019-20 সময়। তো আপনি জানেন যে এলএলবি ডিগ্রি এটা কমপ্লিট হতে 4-5 বছর সময় লাগে। তো আমি আপনার বলতে কি, আমি মানে এলএলবির ফাইনাল পার্টের ফাইনাল পরীক্ষা দিছি হচ্ছে আপনার গত 2023 সালের নভেম্বরে শুরু হয়েছিল। আচ্ছা, এই যে আমরা এলএলবি করতেছেন, এলএলবি কি শুধু ছাত্র দলে সম্পৃক্ত থাকার জন্য কি এলএলবি, নাকি এটা আপনার ক্যারিয়ারের জন্য দরকার ছিল? এটা দুইটাই উদ্দেশ্য ছিল। আচ্ছা, প্রথম উদ্দেশ্য ছিল অবশ্য ছাত্রত্ব টিকিয়ে রাখা, যেহেতু আমাদের এখন ছাত্রদের ক্যারিয়ার জন্য। গ্রো করে না, এখনো মাত্র কলেজের জয়েন্ট সেক্রেটারি, স্বাভাবিক আমাদের একটা এক্সপেকটেশন ছিল হুম। যে তখন তো বিশেষ করে ছাত্রদল নিয়ে অনেকেই অনেক কথা বলতো যে এরা বিদ্যুদের আছে না এরকম, হুম। ওদের ছাত্রত্ব নেই বা এরকম। এখন আমরা তো বিরোধী দলের রাজনীতি করি, স্বাভাবিকভাবে আমাদের ফ্লোটা কম থাকবে। সাধারণ শিক্ষার্থীরা সবসময় কিন্তু পাওয়ারের পক্ষে থাকে বেশি, তো আমাদের এখানে তো কম থাকবে, এটাই স্বাভাবিক কথা। তো এই কারণে অনেক সময় কমিটিগুলো ওই কন্টিনিউ করা যায় নাই, ফলে হচ্ছে একটা জটও লেগে গেছে। এই কারণে তো মূলত হয়েছে একটু, যারা যেমন আমরা অনার্স মাস্টার শেষ করে ফেলছি, আমরা কিন্তু কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারি নাই। আচ্ছা, এই যে আপনারা ছাত্র রাজনীতি করতে গিয়ে আপনার কেরিয়ার বেশ একটা অংশ চলে যাচ্ছে, আসলে ছাত্র রাজনীতির জন্য এমনটা হওয়া উচিত কিনা? ছাত্র রাজনীতি চলবে মানে রাজনীতি ছাত্রদের দ্বারাই চলা উচিত, কিন্তু আপনার এটা অনার্স মাস্টার্স পর্যন্ত থাকা উচিত, বা এলএলবি আরো 2-1 বছর থাকা, বা 3-4 বছর থাকা উচিত, কিন্তু এটা হয়ে যাচ্ছে আরো 10 বছর 12 বছর। এটা এখন এটা মূলত হচ্ছে এটা থেকে বের হয়ে আসা উচিত কি? অবশ্যই বের হয়ে আসা উচিত। কারণটা হচ্ছে এটা একটা প্রেক্ষাপট আছে। আবার এটা প্রেক্ষাপটটা হচ্ছে আমরা বিরোধী বললাম যে আগ থেকে যে আমরা বিরোধী দলের রাজনীতি করতে গিয়ে স্বাভাবিক প্রক্রিয়া আমরা কমিটিগুলো করতে পারি নাই। এই কারণে যারা পদ প্রত্যাশা করতেছে তারা যেহেতু তাদের এক্সপেক্টেড জায়গায় পৌঁছাতে পারে না, তারাও আবার কিন্তু ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। তো এটা আসলে এখন আর হওয়ার সুযোগও নেই, যেহেতু এখন বিভিন্নভাবে পুনর্বাসন করার সুযোগ আছে। যারা ছাত্র দল হয়তো করতে পারবে না, তাদেরকে হয়তো যুব দলের সুযোগ দিবে, স্বেচ্ছাসেবক দলের সুযোগ দিবে বা মূল দলের সুযোগ দিবে, এবং অন্যভাবে তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসন করার সুযোগ আছে। এখন আমার কাছে মনে হয়, কারণ ছাত্রদের হাতে, আমরাও বিশ্বাস করি ছাত্রদের হাতে নেতৃত্ব থাকুক, কিন্তু সেন্ট্রাল কমিটি যেটা, সেটা কিছুটা হলো, যেহেতু ওদের সারা দেশে কাজ থাকে বা অনেক কাজ থাকে, সেখানে তো তার পড়ালেখার সুযোগ কমে থাকে, বিশেষ করে একাডেমিকলি পড়ালেখার সুযোগ কমে থাকে। সেন্ট্রাল কমিটির অনেক কাজ থাকে বিদায় এই লেভেলটা একটু মানে একটু বড় হলো সমস্যা নাই, মানে বড় বলতে একটু সিনিয়র হলো সমস্যা নাই। কিন্তু ক্যাম্পাস রাজনীতি যেগুলো আছে, ক্যাম্পাস রাজনীতি অর্থ হচ্ছে ও ক্যাম্পাসে তোকে যেতে হবে। ক্যাম্পাসে যদি ওর যাওয়ার যদি সুযোগ না থাকে, অর্থাৎ সে যদি রেগুলার স্টুডেন্ট না হয়, সে তো আর ক্যাম্পাসে যেতে পারবে না। ক্যাম্পাসে যাওয়ার জন্যই কিন্তু রেগুলার স্টুডেন্টশিপ দিয়ে কমিটি দেওয়া আমি মনে করি উত্তম। আমার কাছে যেন আরেকটা জিনিস মনে হয় কি, যে আপনারা যারা পদ বঞ্চিত হচ্ছেন, এটা অন্যতম কারণ হচ্ছে যে আপনারা নিয়মিত কমিটি না হওয়া। এমন হচ্ছে যে 5 বছর 10 বছর কমিটি হচ্ছে না। আপনার 5 বছর 10 বছর যদি প্রতি বছর বা 1-2 বছর পর পর যদি কমিটি হয়, অবশ্যই কিন্তু এখানে ভালো ভালো ছেলেগুলা নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। এক্স্যাক্টলি, মূলত হচ্ছে কন্টিনিউ যদি কমিটিগুলো, মানে যে মেয়াদ আনতে, মেয়াদ শেষে যদি সাথে সাথে কমিটিগুলো হয়ে যেত, তাহলে আর অনেকের এক্সপেকটেশনও থাকতো না। আস্তে আস্তে কিন্তু জুনিয়র ছেলেপেলেরা বা রেগুলার স্টুডেন্টশিপ যারা আছে, তাদের মধ্যে কমিটিগুলো চলে যেত। আমি সেটাই বলছিলাম। আচ্ছা, সামনে কমিটি হচ্ছে ছাত্র দলের, বা হওয়ার একটা প্রত্যাশা আছে। অলরেডি অন্য ছাত্র দলগুলো দিয়ে দিচ্ছে, ছাত্র শিবির দিয়ে দিচ্ছে, অন্যগুলো দিচ্ছে। যেহেতু ছাত্র দলের অনেকদিন, রাকিব ভাই প্রায় অনেকদিন ধরে কমিটিতে আছে, জুলাইয়ের আগে থেকেই, সেক্ষেত্রে নর্মালি একটা কমিটি হওয়ার সম্ভাবনা আছে। তার সামনে কমিটিতে আপনার প্রত্যাশা কি? এটা আমি আগে আপনাকে ক্লিয়ার করছি বিষয়টা হচ্ছে প্রত্যাশা তো থাকবেই, মানুষের প্রত্যাশা তো শেষ নেই। আমাদের তো একটা প্রত্যাশা আছে। যেমন আমরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। আমরা চাচ্ছি যে এখান থেকে আমার একটা পরিণতি, অর্থাৎ আমাদের মধ্যে কিন্তু প্রেসিডেন্ট হওয়া বা সেক্রেটারি হওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। তবে সেটা নির্ভর করে আমাদের নেতা জনাব, এখন বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের উপরে। উনি আমাদের সাংগঠনিক, উনি সিদ্ধান্ত নেবেন। তবে আমি মনে করি যে লেভেল থেকে কমিটিটা হোক, ওখানে প্রত্যেকের একটা অংশগ্রহণ থাকুক, প্রত্যেকের সমন্বয়ে, অর্থাৎ বিভিন্ন ক্যাম্পাসগুলো সমন্বয়ে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকবে, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকবে, সেখানে ঢাকা কলেজ থাকবে, সেখানে তিতুমির কলেজ থাকবে, সেখানে বাংলা কলেজ থাকবে। অর্থাৎ নেতৃত্বর এটা একটা কম্বিনেশনে আমি মনে করি যে দিলে ভালো হবে। কেন ভালো হবে? তাহলে সবাই মনে করবে যে না, এখন
24-এর পরবর্তীতে আমরা এখন আর এখানে বৈষম্য বা এককেন্দ্রিক কোনো কিছু হচ্ছে না, এটা ডিসেন্ট্রালাইজ হচ্ছে, সবার অংশগ্রহণ আছে এখানে, এবং এটাতে ছাত্ররা অনেক খুশি হবে এবং প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কিন্তু রাজনীতির প্রতি তারা আগ্রহ প্রকাশ করবে এবং অংশগ্রহণ বাড়বে বলে আমি মনে করি। জি, আমরা একেবারেই শেষের পর্যায়ে আসছি। আমরা সর্বশেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে ৭১ এবং ২৪ নিয়ে অনেক মানুষ গুলিয়ে ফেলে। অনেকে আবার ৭১ চেয়েও ২৪কে বড় করে দেখছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে দুইটা প্রেক্ষাপট আলাদা, তবে নিঃসন্দেহে ৭১ আমরা বিতর্কে যাব না। তো বিতর্কে কেন যাব না? কারণ ৭১ হচ্ছে আমাদের অস্তিত্ব। এই দেশটা, বাংলাদেশটা স্বাধীন হয়েছে ৭১-কে কেন্দ্র করে। তাইলে এটাকে, এবং ওখানে সবচেয়ে বেশি আমাদের প্রাণ, যে আমরা যদি বলি যেভাবে যে ৩০ লক্ষ শহীদ, তো অনেকে তো এটা নিয়ে হয়তো বিতর্ক করে, ৩০ লক্ষ না হলে যদি ৩ লক্ষ হয়, তাহলে ৩ লক্ষ শহীদের রক্ত আর ২,০০০, ধরলাম ২৪-এ ২,০০০ ছেলে লোকজন মারা গেছে, তাহলে ৩ লক্ষের সাথে ২,০০০ লোকের এটাকে মিলানো উচিত না। দুইটা প্রেক্ষাপট আলাদা। আমি তো ৭১ হচ্ছে কি, আমি বহিঃশত্রুর সাথে, আমার বহিঃশত্রুর সাথে সাথে কিছু বহিঃশত্রুর দোসরের সাথে আমি যুদ্ধ করছি। এটা অনেক কিছুর উপরে। স্বাধীনতা আমার অনেক কিছুর উপরে। স্বাধীনতা নিয়ে কোনো এখানে ওটাকে বড় করে সেটাকে ছোট করে, এবং ২৪শে বাংলাদেশের জাতীয় জীবনে একটা বিশাল একটা অধ্যায়, বিশেষ করে শেখ হাসিনার মতো এরকম একটা দানবকে সরাইছি আমরা সবাই মিলে, এটা নিঃসন্দেহে বিশাল একটা অ্যাচিভমেন্ট। কিন্তু ৭১ ওটা আমার অস্তিত্ব। আচ্ছা, সম্প্রতি ইন্দিরা গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী একটা মন্তব্য করেছে। এটা নিয়ে আপনি চাইলে মন্তব্য করতে পারেন। সেটা হলো, তিনি বলেছেন যে পাকিস্তানকে দুর্বল করতে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, এরকম একটা মন্তব্য। এটা তাদের প্রেক্ষাপট থাকতে পারে, আমি মনে করি। যেমন তো মূলত হচ্ছে কিরকম একটা জিওপলিটিক্যালি, বিশেষ করে হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া, এবং স্বাভাবিক আপনারা জানেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ এবং তখন পাকিস্তান একসাথে ছিল। তো আমরা বলবো যে সেখানে পাকিস্তান আমাদের সাথে কিন্তু ভালো আচরণ করেন নাই, বৈষম্য করছেন, এবং আমাদেরকে তারা শাসাবুসার জাতি মনে করতো। মানে মূলত সেরকম যে আমাদের নচিকেত একটা কথা বলছিল যে তারা হচ্ছে কুলীন সম্প্রদায় আর আমরা হচ্ছে মেথর সম্প্রদায়ের মতো আচরণ করতো। তো এখন এই সুযোগটা অবশ্যই ইন্ডিয়া নিবে, কারণ ইন্ডিয়া তো চাইবে যে তাদেরকে আমরা দুর্বল করতে হবে। ইন্ডিয়া তো তাদের মানে আমাদের সাথে আমাদের পাশে দাঁড়ায় নাই, তারা তাদের সাথে আমাদের পাশে দাঁড়াইছে, এটা নিঃসন্দেহ। বাট আমাদের দরকার ছিল তখন, কারণ আজকে যদি পাকিস্তান আমাদের সাথে বৈষম্য না করতো, আমাদেরকে যদি তাদের ভাই মনে করতো, আমাদেরকে যদি আমাদের সেই যোগ্য মর্যাদা দিত, তাহলে তো আমাদের ভাগ হওয়ার দরকার না, আমাদের স্বাধীনতা দরকার ছিল না। তাহলে একটা পারমাণবিক শক্তিধর দেশ হতো আমরা হতাম। বাট তারা আমাদের সাথে যেহেতু বৈষম্য করছে, তাদের সাথে শুধু একসাথে থাকার আমাদের আর কোনো সুযোগ নেই। কারণ আপনি জানেন যে মানুষ সবসময় স্বাধীনতা আশা করে, যে সে নিজে বাঁচতে চায়, কারো অধীনে থাকতে পছন্দ করে না। তো আমরা তো অধীনে থাকবো কেন? ইন্দিরা গান্ধীর মেয়ে বা সোনিয়া গান্ধী যে কথাটা বলছে, সোনিয়া গান্ধীর মেয়ে, সরি মানে প্রিয়াঙ্কা গান্ধী যে কথাটা বলেছেন, সেটা তো তার পারপাস থেকে, তার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে। সে যেটা বলছে এটা তো বেশি চলে আসতেছে, এটা তো সত্য কথা। বাট আমাদের তাদের তখন যেহেতু আমাদের পাশে সারা বিশ্বকে দরকার ছিল, তার মধ্যে ইন্ডিয়া আমাদের পাশে এসে দাঁড়াইছে, এটা নিঃসন্দেহে আমরা ইন্ডিয়াকে কৃতিত্ব দিই। কিন্তু সে যে কারণে আমাদেরকে সহযোগিতা করছে, আমরা তো তার সেই পারপাস আমরা সার্ভ করবো। এবং ওরা চাইছে যে আমাদেরকে হয়তো এভাবে এটা বলে বলে আমাদেরকে দাবে রাখবো আওয়ামী লীগের মধ্যে দিয়ে, এটা সুযোগ নেই। মানুষ এখন বুঝে যে তাকে কি করতে হবে, তার স্বার্থটা সে দেখবে। দর্শক, আমরা ইব্রাহিম কাদরির কাছে শুনছিলাম জুলাইয়ের স্মৃতি কথা। আমাদের সোনালী নিউজ এবং মেনুলার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট রয়েছে, আমরা তাকে দিচ্ছি। থ্যাংক ইউ ইব্রাহিম কাদরি, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। বিশেষ করে সোনালী নিউজ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য সোনালী নিউজ এবং এখানে কলা কৌশলী যারা আছে সকলকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।